হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভীষণ মজার বিফ প্যাটিস রেসিপি। আশা করছি দোকানের চেয়ে আমার এই হোমমেড বিফ প্যাটিস রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের বিফ প্যাটিস রেসিপি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি যে কাজটি করছি, একটি বলে আমি 1 ঘন্টা ধরে ডিপ ফ্রিজে কিছু পরিমাণ পানি রেখেছিলাম। পানিটা যখন উপর থেকে হালকা কিছুটা বরফ ধরে আসছিল, তখন আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এরকম পাতলা হয়ে বরফ ধরে আসছিল। এখন 500 গ্রাম ডালডা আমি চুলায় গলিয়ে নিয়ে এখন এই বরফ পানিটার সাথে দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্নবিদ্ধ হতে পারেন যে ডালডা তো ডালডাই, এটা আবার গলিয়ে বরফ পানিতে দেওয়ার কি দরকার ছিল। আসলে বনস্পতি ডালডাটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো শক্ত টাইপের না, এটা আসলে কেমন যেন একটু গলানো গলানো টাইপের, বাংলাদেশের মতো শক্ত টাইপের না। সেজন্য আমি এটাকে বরফ পানিতে দিয়ে বাংলাদেশের মতো অরিজিনাল ডালডা বানিয়ে নিচ্ছি। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গলানো ডালডাটা কিন্তু বরফ পানিতে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে গেছে বা জমে গেছে। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ বরফ দিয়ে দিলাম। এটা আসলে বরফ কতটুকু দিতে হবে এটা পরিমাপের কোনো কিছু নেই, যতটুকু ইচ্ছা ততটুকুই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই ডালডা বানানোর রেসিপিটা শুধু বাংলাদেশের বাইরে যারা বসবাস করেন তাদের জন্য। বাংলাদেশে তো অ্যাভেলেবল ডালডা পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনারা বাংলাদেশের যে কোনো গ্রোসারি বা মুদি দোকানে গিয়ে বলবেন যে 250 গ্রাম অথবা 500 গ্রাম ডালডা দেন, ওরা আসলে মেপে দিয়ে দিবে। আর যারা আমার মতো বাহিরের কান্ট্রিতে বসবাস করেন তাদের জন্য এই রেসিপিটি। আর এই যে দেখতে পাচ্ছেন বরফগুলো, এই বরফগুলো যতক্ষণ না পর্যন্ত না গলবে অতক্ষণ পর্যন্ত আমরা এভাবে রেখে দিব। বরফটা গলে গেলে তারপর আমরা ডালডাগুলো ছেঁকে আলাদা করে নিব। এখন আমি আপনাদেরকে বনস্পতি ডালডাটা দেখিয়ে দিচ্ছি, আর আমি একটু চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাবো এটা কেমন টাইপের ডালডা। এই যে দেখুন, এটা কিন্তু নরম টাইপের ডালডা, আর এই নরম ডালডা দিয়ে কখনোই পারফেক্ট প্যাটিস বানানো সম্ভব না। সেজন্য এটাকে আমি বাংলাদেশের মতো হার্ড ডালডা বানিয়ে নিলাম। অবশ্যই আপনারা শিখে নিয়েছেন কিভাবে হার্ড ডালডা বানাতে হয়। এখন আমাদের মাংসের পুরটা তৈরি করার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে প্যানটাকে গরম করে আমি 3টি ছোটো সাইজের তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এরপর দিয়ে দিলাম আমি 2টি দারচিনি স্টিক 2 ইঞ্চি পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 4-5টি এলাচ। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যায় তখন আমি এর মধ্যে 1 কাপ বিফ কিমা দিয়ে দিলাম। এখন কিমাটাকে নেড়ে চেড়ে আমি ঝুরি ঝুরি করে ভেঙে নিব। কিমাটা ঝুরি ঝুরি করে ভেঙে নেওয়ার পর আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো অ্যাড করতে থাকবো। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি যেন মশলাগুলো বা মাংসটা নিচ থেকে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের ঝাল বুঝে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখন সমস্ত মশলাগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে একদম লো হিট করে দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ না হবে। কারণ এটাতে আমরা কোনো ধরনের পানি ইউজ করব না, সেজন্য চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে আস্ত মশলাগুলো আমি ইউজ করেছিলাম এগুলো আমি একে একে সমস্ত মশলাগুলো উঠিয়ে নিব। আস্ত মশলাগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট মিশিয়ে নিয়ে হালকা একটু নরম হয়ে এলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকের এই বিফ কিমা রান্নাতে আমি কোনো ধরনের কেচাপ বা টমেটো ইউজ করিনি। আপনারা শুধু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, আশা করছি দোকানের চেয়ে অনেক বেশি স্পেশাল হবে। আমি চুলা থেকে নামানোর আগ মুহূর্তে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখন গরম মশলা পাউডারটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলাটা অন্যান্য উপকরণের সাথে আমি ভালো করে মিক্স করে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হতে হতে আমরা অন্য আরেকটি কাজ করে নিব।
এখন যে কাজটা আমি করেছি, আইসগুলো গলে যাওয়ার পর আমি ডালডাগুলো একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা বলেতে নিয়ে নিয়েছি। আর এগুলো ছেঁকে নিয়ে 4-5 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিতে হবে। 4 থেকে 5 ঘন্টার পর ফিরে এলাম। এখন আমি একটু ডালডা হাতে নিয়ে দেখছি ডালডাটা নরম হয়েছে কিনা। এই যে দেখুন ডালডাটা নরম হয়ে গেছে। যখন আমরা এগুলো বরফ পানি থেকে উঠাই তখন ডালডাগুলো খুবই শক্ত থাকে। এগুলো 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখতে হয়। তারপর ডালডাটা নরম হয়ে গেলে এগুলো চেপে এর ভিতর থেকে পানিটা বের করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে পানিটা এর ভিতর থেকে বের করে দিচ্ছি। এইভাবে পানিটা নিংড়ে নিতে হবে চেপে চেপে। পানিটা নিংড়িয়ে নিয়ে এখন আমি মেখে মেখে এর ভিতর থেকে যে ডালডার গুটি গুটি ধলাগুলো আছে ওইগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। গুটি গুটিগুলো ভেঙে মেশানো হয়ে গেলে এখন আমি ডালডাটাকে হাফ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 500 গ্রাম ডালডা নিয়েছিলাম। 500 গ্রাম ডালটাকে আমি 250-250 গ্রাম করে ভাগ করে নিয়েছি। এখন হাতে একটু বরফটা মাখিয়ে নিয়ে তারপর আমি ডালডার ভাগগুলোকে সেট করে নিব, এতে করে ডালডাটা আর হাতে লেগে লেগে আসবে না। এখন একটা ভাগ হাতে নিয়ে আমি 2 হাতে চেপে চেপে সেট করে নিচ্ছি। এই তো হয়ে গেল। আমি এইভাবে দুটোই সেট করে নিব। একইভাবে আমি ওই ভাগটাও করে নিব। দুটো ভাগকে আমি 250 গ্রাম করে সেট করে নিয়েছি। একটি দিয়ে আপনাদেরকে পেটিস বানিয়ে দেখাবো আর অন্যটি আমি সেভ করে রাখবো। এখন আমি একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা বা 250 গ্রাম ময়দা। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, যদি 250 গ্রাম ময়দা নেন সেক্ষেত্রে 250 গ্রাম ডালডা ইউজ করতে হবে। আর যদি 500 গ্রাম ময়দা নেন ডালডা আপনার 500 গ্রাম ইউজ করতে হবে। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারেন। এখন আমি ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিব, যেন তেলটা সমস্ত ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি শক্তও না আবার বেশি নরমও না, মিডিয়াম টাইপের করতে হবে। আর যে পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করছি এটা কিন্তু নর্মাল ঠান্ডা পানি। আর ময়দার খামিটা ঢলতে ঢলতে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন ডোটা কিন্তু আমার বেশি শক্তও না আবার বেশি নরমও না, মিডিয়াম টাইপের। এখন ডোটাকে একটা বলের শেপ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, এতে করে যখন আমরা রুটিটা বেলবো বেলার সময় রুটিটা ছোট হয়ে আসবে না, তখন রুটিটা বেলতে খুব ইজি হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি বল থেকে ডোটা ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে রুটিটা বেলে নিব। এখন আমি পরিমাণ মতো ময়দা উপরে নিচে ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলা করে বেলার দরকার নেই, জাস্ট এমন আন্দাজে রুটিটা বেলতে হবে যেন ডালডাটা আমরা চারিদিকে কভার করে দিতে পারি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন ডালডার একটা ভাগ আমি রুটির উপরে দিয়ে এইভাবে চারিদিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন কভার করার সময় এটা এক একটা ভাগ একটু ছোট, তখন টেনে টেনে এনে সমান করে দিবেন। এখন কাউন্টার টপে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে প্রথমে একটু চেপে চেপে সরিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এইভাবে বেলুন দিয়ে চেপে চেপে সরিয়ে নিতে হবে। ভিতর থেকে যখন বাটারটা ছড়িয়ে যাবে তখন রুটিটা বেলতে অনেক বেশি ইজি হবে। আর এখন দেখুন রুটিটা বেলতে কতটা ইজি মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর রুটিটাকে জোর করে চাপ দিয়ে বেলতে যাবেন না, এটাকে আস্তে আস্তে এইভাবে রোল করে করে বেলে নিতে হবে। আর এখন আমি প্রথমবারের মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে ভাঁজ দিয়ে আমি সমান করে নিয়ে তারপর আমি এখন এটাকে এক সাইড দিয়ে এভাবে কেটে দিচ্ছি, অপর সাইডটাও আমি কেটে দিব। এটা কাটার পর যখন দেখবেন এদিক ওদিক একটু শর্ট আছে তখন টেনে টেনে সমান করে দিবেন। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এক একবার ভাঁজ দিয়ে রুটিটাকে ঢেকে রেখে দিবেন 10 মিনিটের জন্য, এতে করে পরবর্তী সময় বেলতে অনেক বেশি সহজ হবে, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। আর যদি পরপর 2-3 বার ভাঁজ দিয়ে আপনারা কন্টিনিউয়াসলি রুটিটাকে বেলতে থাকেন তখন রুটিটার উপর অনেক বেশি প্রেসার পড়বে এবং রুটিটা ফেটে ফেটে যাবে। আর তখন পেটিসের লেয়ারগুলো একটা সুন্দরভাবে উঠে আসবে না। সেদিকে খেয়াল রেখে প্রতিবার ভাঁজ দিয়ে অন্ততপক্ষে 10 মিনিট রেস্টে রেখে তারপর আবার রুটিটাকে কন্টিনিউয়াসলি বেলতে থাকবেন। এই ভাঁজটা নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার ভাঁজ দেয়া। এরপর আমি উপরে নিচে ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটু হালকা করে ভেলে তারপর আবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য।
এভাবে কন্টিনিউয়াসলি আমি 6 বার করে ভাঁজ দিয়ে যাব। আর সবগুলো ভাঁজ আমি আপনাদেরকে দেখাবো না, না হয় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি এই ভাঁজটা দিয়ে তারপর আপনাদেরকে আমি ফাইনালি শেষবারের ভাঁজটা দেখাবো। আর বাকি মাঝখানে 3টা ভাঁজ আপনারা দিয়ে নেবেন। হালকা করে রুটিটাকে একটু বেলে নিয়েছি। এখন আমি আগের মতোই ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই বেলাটাই হচ্ছে আমার শেষবারের মতো বেলা। আর এই বেলাটাই হচ্ছে আমার ফাইনালি বেলা। আমি মোট 6 বার ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে 6 বার ভাঁজ দিয়ে নেবেন। এতে করে আপনাদের পেটিসও হবে একদম পারফেক্ট। আর দেখুন এর পুরুত্বটা আমি কতটুকু রেখেছি। এখন আমি এটাকে মাপ দিয়ে কেটে নিব। আর আমি এই কাগজটা কেটে নিয়েছি 5 বাই 5 ইঞ্চি করে। আমি এভাবে কাগজটা রেখে সোজা বরাবর কেটে নিব। পেটিসের শীটগুলো আমার কাটা হয়ে গেছে। আর 2.5 কাপ ময়দা থেকে আমার 3টা বড় সাইজের পেটিস হয়েছে 5 বাই 5 ইঞ্চি। আর আপনারা যদি একটু ছোট সাইজ করে কাটেন 4 বাই 4 ইঞ্চি, তাহলে আপনার পেটিস হবে 6টা। আমি পরিমাণ মতো পুরোটা দিয়ে অলরেডি আমি একটা পেটিস বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। আর বাকি যে টুকরাগুলো রয়েছে এর উপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। সবগুলো টুকরার উপর আমি চিনি লাগিয়ে নিয়েছি। এখন একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি, এতে করে চিনিটা সেট হয়ে যাবে। তারপর এগুলো আমি একটু টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন 3-4টা টুকরা আমি পেটিসের সাথে নিয়ে নিচ্ছি। আর বাকি 2-3টা আমি অন্য একটা ট্রেতে নিয়ে এগুলো আলাদা বেক করব। পেটিসের উপর প্রলেপ দেওয়ার জন্য আমি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি পেটিসের গায়ে লাগিয়ে নিচ্ছি। ডিমটা আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি ইলেকট্রিক ওভেনে 280 ডিগ্রি ফারেনহাইটে 40 মিনিটের জন্য বেক করব। আর এক একজনের ওভেন ভেদে সময়টা একটু বেশি বা কমও লাগতে পারে। পেটিসগুলো আমার হয়ে গেছে। আর দেখুন এগুলো ফুলে কত বড় হয়েছে। আর নিচের সাইডটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে আমার রেসিপি ফলো করে পারফেক্ট পেটিস বানিয়ে নিতে পারেন। এখন একটা পেটিস ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর নয়েজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন পেটিসটা কতটা ফ্লেকি হয়েছে, একদম পারফেক্ট বেকারির মতোই হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর সবশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার একটা ফেসবুক পেজ আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমার পেজটাকে আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করবেন। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে এইভাবে সামনের দিকে এগিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।